রিতমায়ার প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩২। সকাল ৫টা পেরিয়ে ৫:45টার গড়ে কাক ডাকা পরে পাখির কিচিমিচির শব্দ বেশি আসছে মধুরে লিচু গাছটা থেকে। মায়া ভারির সামনে দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষ্ণু হয়ে তাকিয়ে। ছোট্ট লিচু গাছের ডাল শাখা নুয়ে পড়েছে কাঁচা পাকা অসংখ্য লিচুর বারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনো জানে না। বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকে দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু ওই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের চারা। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছে চিনতে পারলো না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ের মনে হলো। মায়ের মাথা ঘুমটা আরো একটু টেনে নুয়ে পড়া লিচু গাছটার নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনো কালকের পরা সে সাদা পাকিস্তানি জামাটি জড়ানো। ফর্সা গায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ের পাকে বেশ সুটো দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়োয় মায়ের নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তা পরে হৃদের রুম থেকে পালিয়েছিল। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভিতর এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারাগুলো ছুঁয়ে দেখার সময় আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতো পিছনে পড়ল। তখনই চোখে পড়লো আসিফের বাসায় কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারলো মহিলাটি হয়তো এবারে সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়া হঠাৎই মনে হলো হৃদের কথা। লোকটা হয়তো এখনো ঘুমিয়ে আছে, সেজন্য মায়ের খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ের খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরেই যাবে। কাল রাতে ওইসব ঘটনার পর মায়ার সাহস নেই লোকটার সামনে দাঁড়ানো। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো যে হার্ট অ্যাটাক করতো। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়া তো এই লোকের সামনে যথারীতি দাঁড়াতেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ের স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে, হয়তো জেনে গেছে মায়া যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অবগত। তার জন্য এই লোক আজকাল মায়ের সাথে কেমন আপোষে মিশে যেতে চায়। মায়ের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে সাদা পা গায়ে ঘাসের উপর দেখলো। মায়ের বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতেই চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমতকে তাড়াহুড়োয় পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায়। মায়ের রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে রাখলে হৃদ মায়ের বাহু টেনে কাছে আনে। মায়ের থুতনি ধরে মুখটা উপরে তুলতে তুলতে চোকাচোকি হলো। মায়া লজ্জায় মুখ ঘুরে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে যাচ্ছেন কেন? মায়া উত্তর করলো না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় ছিটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিক তাকিয়ে। হৃদ মায়ের লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্ট হেসে মায়ের নাক টানলো। মায়া উফ শব্দ করে হৃদ মায়ের নাক ছেড়ে কপালে টুকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না, কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্ট মুখ ভঙ্গিমা এই প্রথম দেখলো মায়া। লোকটা মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিষণ্ণে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতেই মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ন্সে শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়বো না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবার উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতো মায়ার নাক টেনে বলল, জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পিছনে ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ের অবুঝ কাণ্ড দেখে ঠোঁট খামড়িয়ে হাসলো। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনে নিজের বউকে জ্বালাচ্ছে, মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ের গাল টেনে বলল, পুরো পুরো গন্ধ পাচ্ছি ম্যাডাম, কার কলিজা যেন পড়ছে, তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্ট দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছা করে মায়াকে হেনস্থ করছে সেটা বুঝে মায়া কথা ঘোরাতে চাইলো। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিসরে বলল, এ বাড়িটা কার? তোমার। হৃদের সোজাসুট্টা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার? হুম।
হৃদের উত্তরে মায়ের মনে হলো হৃদ মায়ের সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার, আর এই লিচু গাছটা এটা কার? হৃদ মায়ের আঙ্গুল অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখেছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ের হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচু থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। পিচ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিয়ে দিতে বলল, এই বাড়ি, এই ঘর আর এখানকার সবই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ একইভাবে তৃতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল, হুম। মায়া মুহূর্তেই খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই। হৃদ যে এবারের মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ার স্বামী এবারের মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এই জন্য হয়তো হৃদ মায়াকে এবারের মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরো একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউ কাউকে এখন পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়া সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনের একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসা আর মায়ের অস্থির মনোভাব দুজনকে একে অপরের ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ের মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেই, আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ের মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদীপকে। রাদীপকে দেখে মায়া ভয় পেল। রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে, বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয়, তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই বয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভেতরের দিকে। মায়ের হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাক ছেড়ে মায়ের উদ্দেশ্যে রেখে বলল, তাদের ব্যাপারটা ভুলিনি কিন্তু হৃদ, আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলে রাদীপের মুখোমুখি মায়া জড়তায় বসে। মা সেই হৃদ টান টান হয়ে নাস্তার প্লেট উঠিয়ে বসলো। হাতে নাস্তা তুলে খাবে, তাই সামনে নানান রকমের খাবার। সার্ভেন্ট পাশে দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদীপের মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না, যদি বেয়াদবি হয় সেজন্য। অথচ রাদীপের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সে তখন থেকে রাদীপ ড্যাব ড্যাব করে মায়াকে দেখিয়ে যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদীপ দুজনের মনোভাব দেখলো। রাদীপকে আপাতত কিছু বলে লাভ নেই, সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসেছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদীপের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ের দিকে একইভাবে তাকিয়ে থাকবে। হৃদ রাদীপকে অপেক্ষা করে মায়া বলল তাদের পেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরো সিটিয়ে বসলো চেয়ারে। রাদীপের দৃষ্টি আর মতিগতি পুরোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। দমক দিয়েতেই মায়া হাসপাস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ের এমন কাছে হৃদ কপাল কুচকালো, তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়া উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদীপ বলল, ভাবি আমার প্লেটটা উল্টিয়ে দাও। ভাইয়ের মতো করে সোজা প্লেটে নাস্তা করতে মজা পাই না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয়ই মজা পাবো, তাই না? রাদীপের মুখে ভাবি ডাকটা শুনে মায়ের মনে অস্থিরতার জ্বর তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদ মায়ার দিকে পূর্ব থেকে তাকিয়ে আছে। দুবাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ করে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়ের ভিতর থেকে অস্থির হয়ে উঠল। সবকিছু গুলিয়ে ফেলে এলোমেলোভাবে কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতে খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিষণ্ণে বলল, এটা রুটি? মায়ের হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়োয় হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি আমাকেও বায়ের মতো এমন একটা রুটি দিন। লজ্জা, ভয়, অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সেসব আরো বাড়িয়ে দিচ্ছে বারবার ভাবিটিকে আবদার করে।
মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে আমতা আমতা করে বলল, আপনার চা। রাদীপ মায়ের হাত থেকে আপেলটা নিয়ে গুলগুল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আহা, বাবির হাতের চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল, আপনার কপি। হৃদ মায়ের হাত থেকে কলা নেওয়ার আগে রাদীপ সেটা ছু মেরে ছিনিয়ে নিতে নিতে বলল, ভাবি, ভাইয়ের তোমার কপি খাওয়ার দাঁত নাই, আমার দাঁত আছে 34টা। এই যে দেখো, এজন্য আমি তোমার কলা ফ্লেভারের কপিটা খাই। কেমন? চলবে।